বঙ্গভবনে মোশতাকের ৮১ দিন লিখেছেন আবু আল সাইদ। বইটির মুখবন্ধ লিখেছেন এমআর আক্তার মুকুল। মুখবন্ধ স্নেহাস্পদ সাংবাদিক আবু আল সাইদ লিখেছেন বঙ্গভবনে মোশতাকের ৮১ দিন। ১৯৭৫ সালে সাইদ ঢাকার দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। সপরিবারে প্রেসিডেন্ট মুজিব হত্যার পর খন্দকার মোশতাক স্বঘোষিত প্রেসিডেন্ট হলে সাইদের ডিউটি পড়ে বঙ্গভবনে। এই সময় তিনি সাংবাদিক হিসেবে অন্তরঙ্গ আলোকে ইতিহাসের যে কালিমাময় অধ্যায় দেখেছেন, আলোচ্য বইটিতে সেই সব ঘটনাবলী বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেছেন মাত্র। তবে কথাটা হচ্ছে যে ক্ষণস্থায়ী মোশতাক সরকার কি আইনসঙ্গত এবং বৈধ ছিল? এই তথ্য উদ্ঘাটনের দায়িত্ব গবেষকদের। তবুও ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার খাতিরে শুধুমাত্র বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে আলোচনার সূত্রপাত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে সপরিবারে প্রেসিডেন্ট মুজিব হত্যার পর যেহেতু সংবিধান চালু ছিল এবং এটা একটা নির্বাচিত পার্লামেন্টের অস্তিত্ব ছিল, সেহেতু প্রথমেই সাংবিধানিক পরিস্থিতির পর্যালোচনা করা অপরিহার্য মনে হয়। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পদত্যাগের পর মন্ত্রিসভায় জ্যেষ্ঠতার তালিকায় খন্দকার মোশতাকের স্থান ৪ নম্বরে হওয়া সত্ত্বেও সংবিধানের কোন বিধি মোতাবেক তিনি ৭৫-এর ১৫ই আগস্ট প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন? আবার এই দিন ঢাকা বেতার কেন্দ্রে সশরীরে এসে প্রধান সেনাপতি মেজর জেনারেল শফিউল্লাহ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল MH খান, বিমান বাহিনী প্রধান AK খন্দকার, বিডিআর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমান এবং পুলিশ বাহিনীর প্রধান নুরুল ইসলাম সংবিধানের কোন বিধি মোতাবেক একের পর এক বেতার মারফত স্বঘোষিত প্রেসিডেন্ট মোশতাকের প্রতি আনুগত্যের কথা জানালেন। অন্যদিকে দেখা যায় যে সংবিধান এবং পার্লামেন্ট কার্যকরী রেখেই সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি সামরিক কোর্ট পর্যন্ত স্থাপন করা হয়েছে। তাহলে কথাটা হচ্ছে মন্ত্রিসভার জ্যেষ্ঠতার তালিকায় ৪ নম্বর মন্ত্রী হওয়া সত্ত্বেও মোশতাক হলেন স্বঘোষিত প্রেসিডেন্ট, আর একজন বেসামরিক ব্যক্তিত্ব হয়ে তারই দস্তখতে ঘোষিত হলো সামরিক শাসন। আর সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে পুলিশের IG পর্যন্ত সবাই আনুগত্য প্রকাশ করলেন। কোথায় যেন একটা হিসেবের গড়মিল। সবই সংবিধানের বহির্ভূত কর্মকাণ্ড বলা যায়। অনেকে হয়তো এই মর্মে প্রশ্ন উত্থাপন করতে পারেন যে পাকিস্তান আমলে ১৯৫৮ সালের ৭ই অক্টোবর বেসামরিক প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাও তো সমগ্র দেশে সামরিক আইন জারি করেছিল, সেটা কেমন করে বিধিসম্মত ছিল? জবাবে শুধু এইটুকুই বলবো যে ইস্কান্দার মির্জা ছিলেন পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট এবং পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট খন্দকার মোশতাক ছিলেন শুধুমাত্র মন্ত্রিসভার ৪ নম্বর সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তিত্ব। সুতরাং পরীক্ষা নিরীক্ষার পর এইটুকু উল্লেখ করাই যায় যে আজ থেকে ১৭ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট প্রেসিডেন্ট মুজিব হত্যার পর খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পিছনে সংবিধানের সমর্থন সম্পূর্ণ অনুপস্থিত। সম্ভবত এই জন্যই তিনি পার্লামেন্টকে বাঁচিয়ে রেখেছিলেন। এই পার্লামেন্টই ছিল তার শেষ রক্ষা কবচ। এরই প্রেক্ষিতে এই সময় তিনি পার্লামেন্ট সদস্যদের বঙ্গভবনে আমন্ত্রণ করে রুদ্ধদ্বার কক্ষে আলোচনায় লিপ্ত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল পার্লামেন্ট সদস্যরা খন্দকার মোশতাকের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের বিষয়টা মেনে নিলেই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে এবং সেক্ষেত্রে পার্লামেন্ট দিয়ে বিষয়গুলো পাশ করিয়ে নিতে পারলে বেশ কিছুটা বৈধতা অর্জন সম্ভব হবে। কিন্তু বিধিবাম যদ্দূর জানা যায়, সেদিন বঙ্গভবনের রুদ্ধদ্বার কক্ষের আলোচনায় পার্লামেন্ট সদস্যরা নানা প্রশ্ন উত্থাপন করায় আলোচনা অসমাপ্তই ছিল। দ্বিতীয় দফা বৈঠকের সময় এবং সুযোগ কোনোটাই আর পরে হয়নি। তাহলে কথা বলতেই হয় যে সেদিন বাঙালি জাতির এই ভয়ঙ্কর দুঃসময়ে পার্লামেন্ট সদস্যদের সবাই আওয়ামী লীগের দলীয়। আলোচ্য বলিষ্ঠ ভূমিকার কথা অন্তত সত্যের খাতিরে হলেও ইতিহাসের পাতায় উল্লেখ থাকা বাঞ্ছনীয়। এক্ষণে সংবিধান বহির্ভূত আরও কিছু কর্মকাণ্ডের কথাবার্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক নির্বাচিত প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ইন্তেকাল, হত্যা, মস্তিষ্কের ভারসাম্য বিনষ্ট অথবা পদত্যাগ ভাইস প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবেন। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট উভয়ের অনুপস্থিতিতে যথাক্রমে স্পিকার, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি কর্তৃক প্রেসিডেন্টের দায়িত্বভার পাওয়ার কথা। এখানেই শেষ নয়। এরপর মন্ত্রিসভায় খন্দকার মোশতাকের চেয়েও মন্ত্রী হিসেবে সিনিয়র আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের অবস্থান ছিল। এই জন্যই কি ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ যেহেতু অনেক আগেই পদত্যাগ করেছেন, এবং কামরুজ্জামানকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রেখে ১৭ই আগস্ট বঙ্গভবনে মোশতাক, মনসুর আলী বৈঠক করেছিল এবং স্বঘোষিত প্রেসিডেন্ট
মোশতাকের অধীনে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে মনসুর আলী অস্বীকার করায় তাকে সরাসরি জেলে পাঠানো হয়েছিল। এই ধরনের এক চাঞ্চল্যকর প্রেক্ষাপটে যদি কোনো মহল থেকে এই মর্মে অভিযোগ উত্থাপিত হয় যে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের জের হিসেবে সপরিবারে প্রেসিডেন্ট মুজিব হত্যার পর এইসব ছিল কেবল দ্বিতীয় পর্যায়ের ঘটনাবলী, সেক্ষেত্রে দোষারোপ করা যাবে না নিশ্চয়ই। এরপরেই তো নানা জটিল প্রশ্ন। খন্দকার মোশতাকের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের বিষয়টি যখন সংবিধান অনুসারে হয়নি এবং পার্লামেন্ট দিয়েও যখন বিষয়টি অনুমোদিত হয়নি, সেক্ষেত্রে বঙ্গভবনে মোশতাকের 81 দিনের সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডের বৈধতা কোথায়? ইন্ডেমনিটি সংক্রান্ত অর্ডিন্যান্সটি তো এই সময়ই খন্দকার মোশতাকের দস্তখতে জারি হয়েছিল। এই অর্ডিন্যান্সের মোদ্দা কথাটা হচ্ছে নির্বাচিত প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করা যাবে না। তাহলে পূর্বে বর্ণিত মোশতাকের 81 দিনের প্রশাসনিক কর্মকাণ্ড যখন বিধিসম্মত নয়, সেক্ষেত্রে আজ কেন ইন্ডেমনিটি বিল বাতিলের দাবি উত্থাপিত হচ্ছে? বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের পাতা উল্টাতে হবে। মোশতাকের বিদায় গ্রহণের পর তখন প্রায় বছর 2.5-3 মতো সময় অতিবাহিত হয়েছে ক্ষমতায় জেনারেল জিয়াউর রহমান। এমনই এক সময়ে পাশ্চাত্যের দাতা দেশগুলোর চাপে সামরিক প্রশাসক এবং পদাধিকার বলে প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে অত্যন্ত সুকৌশলে গণতন্ত্রে উত্তরণের পদ্ধতি বের করতে হলো। উল্লেখ্য যে অতীতে পাকিস্তানি আমলে মৌলিক গণতন্ত্র পদ্ধতির পরোক্ষ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান গণতন্ত্র উত্তরণে সক্ষম হলেও পরবর্তীকালে তারই ভাবশিষ্য ফৌজি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কিন্তু 1971 সালের মার্চ মাসে আলোচ্য প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছিলেন। পর্যালোচনা করে দেখা গেছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার চেয়েও ক্ষমতা আঁকড়ে থাকাটা কঠিন। আরও কঠিন হচ্ছে অধিকাংশ জনগোষ্ঠীর গ্রহণযোগ্য পদ্ধতির গণতন্ত্রের উত্তরণ এবং একই সঙ্গে দ্বিতীয় দফায় সাদা পোশাকে ক্ষমতায় বহাল থাকা। এক্ষেত্রে বিরোধী দলগুলোর সহযোগিতার প্রয়োজন সবচেয়ে বেশি। 1978-79 সালে রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জিয়া এই সহযোগিতা আদায় করতে সক্ষম হয়েছিলেন। সহযোগিতার কাফেলায় 1 নম্বরে কমিউনিস্ট পার্টি এবং সবশেষে আওয়ামী লীগ। কিন্তু সামরিক আইন প্রত্যাহার এবং গণতন্ত্র উত্তরণের প্রাক্কালে আরও একটি সমস্যা প্রকটভাবে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে। সেটা হচ্ছে একটি নির্বাচিত এবং বৈধ সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার মুহূর্ত। 15ই আগস্ট ভোররাতে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় যে মুহূর্তটি, সেটি এ থেকে যতগুলো সরকার ক্ষমতাসীন হয়ে সামরিক শাসনের ছত্রছায়ায় নানা অর্ডিন্যান্স এবং প্রশাসনিক নির্দেশ জারি করেছে এবং সামরিক কোর্টের রায় হয়েছে, সেগুলোর আইনগত সমর্থনের ব্যবস্থা করা, অর্থাৎ মোশতাক, মোশাররফ, সায়েম এবং জিয়ার সামরিক শাসন আমলের সমস্ত কর্মকাণ্ডগুলোকে আইনসম্মত করা। এই জন্যই পর্যালোচনা করলে দেখা যায় যে নবনির্বাচিত জিয়া পার্লামেন্ট দিয়ে আলোচ্য অন্তর্বর্তীকালীন সময়ের বিতর্কিত বিষয়গুলো যখন একটিমাত্র সংশোধনী বিলে পাশ করিয়ে নেওয়া হলো, তখন 1975 সালের গেজেট নোটিফিকেশন মারফত স্বঘোষিত প্রেসিডেন্ট মোশতাকের দস্তখতকৃত ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটি পাশ হয়ে বিলে পরিণত হয়েছে। এর মোদ্দা বিষয়টি হচ্ছে নির্বাচিত এবং বৈধ প্রেসিডেন্ট মুজিব হত্যার বিচার করা যাবে না। বিষয়টির জন্য ব্যুরোক্রেসির মারপ্যাচ অথবা রাজনৈতিক সিদ্ধান্ত কোনটি দায়ী সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে জেনারেল জিয়া, বিচারপতি সাত্তার এবং স্বৈরাচারী এরশাদের আমলে ইন্ডেমনিটি বিলটি বাতিলের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এটা নিতান্তই দুঃখজনক বই কি। অথচ বিষয়টি শেষ অবধি ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। 1991-92 সালে এসে ইন্ডেমনিটি বিল বাতিলের জন্য পার্লামেন্টের ভেতরে এবং বাইরে পরিষদ সদস্য এবং দেশবাসী একযোগে সোচ্চার হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের শাসন রয়েছে। এই কথাটা বলতে গেলে ইন্ডেমনিটি বিল বাতিল করতেই হবে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে নরহত্যার বিচার হবে না, এ কেমন কথা? প্রসঙ্গত একটা কথা বলতেই হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস যারা জানতে আগ্রহী সেই সব পাঠকদের বঙ্গভবনে মোশতাকের 81 দিন বইটি পড়তেই হবে এবং আমার শ্রোতাদের জন্য বইটি অবশ্যই শুনতেই হবে। সাংবাদিক আবু আল সাঈদের এই বইটিতে নানা অজানা এবং চাঞ্চল্যকর তথ্য উপস্থাপিত হয়েছে। এই জন্যই সাঈদের সাহসী লেখনীকে অনেক অনেক অভিনন্দন। এম আর আক্তার মুকুল,
1 ডিসেম্বর 1992। 1 সন্ধ্যার পরপরই খন্দকার মোস্তাকের ভাষণ প্রচার করা হলো বেতার ও টেলিভিশন থেকে। জুমার নামাজের আগে 1.5 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল। মোস্তাক বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বলে ঢাকা বেতারের সংক্ষিপ্ত খবরে এক বিশেষ বুলেটিন বারবার প্রচার করা হচ্ছিল। একই সাথে ঘোষণা করা হচ্ছিল যে নবনিযুক্ত প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। কারফিউ ঘোষণা করা হলেও মানুষজন রাস্তায় ঘোরাঘুরি করছিল। মিলিটারির গাড়িগুলো টহল দিচ্ছিল। বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক জড়ো করা হয়েছে। বিহারিরা অলিতে গলিতে বাজি ফোটাচ্ছিল। কোথাও কোথাও পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। দুপুরের মধ্যে স্বাধীনতা বিরোধী লোকজন সব পথে নেমে এসেছিল। মিষ্টি বিতরণ করা হচ্ছিল, কোলাকুলি করা হচ্ছিল। কোথাও মাইকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থাও করা হয়েছিল। সারা দিন নানা ধরনের গুজব ছিল সকলের মুখে মুখে। কেউ কেউ বলছিল শেখ মুজিবের 32 নম্বরে যারা ছিল, যেই কয়জন ছিল তাদের সকলকে হত্যা করা হয়েছে। কেউ বলছিল শেখ মুজিব পালিয়েছেন। আবার কেউ বা বলছিল শেখ কামাল বেঁচে আছে। শেখ মনি পালিয়েছে বলেও শোনা যাচ্ছিল। শেখ মুজিবের ভগ্নিপতি বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদের ভবনেও কেউ বেঁচে নেই। তার বড় ছেলে আবুল হাসনাত আবদুল্লাহকে হত্যা করা হয়নি, তার চোখ বেঁধে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। ইন্ডিয়া যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে, আমাদের তৌহিদি জনতা ও মিলিটারি প্রস্তুত, ইত্যাদি আরও অনেক খবর এবং গুজব। সমস্ত শহরটায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক কোনো লোকই যেন ছিল না। মনে হচ্ছিল 3.5 বছর পর ঢাকা শহরটায় পুনরায় পাকিস্তান কায়েম হয়ে গিয়েছে। স্বঘোষিত প্রেসিডেন্ট মোস্তাককে নিয়ে সর্বত্র আলোচনা। অনেকের মুখে তার গুণগান। সকাল থেকে তাকে বেতারে বারবার প্রেসিডেন্ট বলা হলেও সে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা হলো সন্ধ্যায়। তার শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সৈয়দ A.B. মাহমুদ। এর পরপরই প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ ভাইস প্রেসিডেন্ট, 10 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান, যথাক্রমে সেনাবাহিনী প্রধান K.M. শফিউল্লাহ, নৌবাহিনী প্রধান কমান্ডার মোশাররফ হোসেন খান এবং বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়া উদ্যোক্তারা তো ছিল আর্মির 2য় স্তরের অফিসারগণ, বেশ কয়েকজন জাদ্রেল MP এবং সাবেক মন্ত্রী, অর্থাৎ যারা বঙ্গবন্ধুর সময় নানা রকমের দুর্নীতির কারণে বরখাস্ত হয়েছিলেন। 1975-এর 15ই আগস্ট বিকেলে যারা বঙ্গভবনে মন্ত্রিত্ব গ্রহণ করেন তারা হলেন: 1 বিচারপতি আবু সাইদ চৌধুরী, 2 অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, 3 শ্রী ফণী মজুমদার, 4 মোহাম্মদ সোহরাব হোসেন, 5 আব্দুল মান্নান, 6 শ্রী মনোরঞ্জন ধর, 7 আব্দুল মুমিন, 8 আসাদুজ্জামান খান, 9 ডক্টর আজিজুর রহমান মল্লিক, 10 ডক্টর মুজাফফর হোসেন চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাহমুদুল্লাহর নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এরা সকলেই 15 আগস্টের পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় ছিলেন। প্রতিমন্ত্রীগণ হলেন শাহ মোয়াজ্জেম হোসেন, তাহিরউদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া, সৈয়দ আলতাফ হোসেন। বিকেলবেলায় খন্দকার মোস্তাক নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। মোস্তাকের প্রথম মন্ত্রিসভার বৈঠক। মোস্তাক মন্ত্রিসভায় বসে চায়ের পেয়ালা হাতে নিয়ে মন্ত্রীদের প্রথম যে খোঁজ খবরটা শোনান তা হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো মোস্তাক সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভুট্টো মুসলিম দেশগুলোর প্রতি মোস্তাক সরকারকে অবিলম্বে স্বীকৃতি দানের আবেদন জানিয়েছে। চীন ও সৌদি আরব তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। মোস্তাক জানালেন শিগগিরই এই 2টি দেশের স্বীকৃতি তিনি আদায় করবেন। খোঁজখবরের পর আলোচনা হলো সাধারণ নির্বাচন নিয়ে। 2 বছর আগেই জাতীয় সংসদের নির্বাচন দেওয়া হবে। মার্শাল ল চললেও পার্লামেন্ট ভাঙা হবে না, এই সিদ্ধান্তই নেওয়া হলো। মন্ত্রীরা আশ্বস্ত হলেন। মোস্তাক তখনও বললেন আর কোনো হত্যা সংগঠিত হবে না, মাটিতে আর 1 ফোঁটাও রক্ত ঝরে পড়বে না। মন্ত্রীরা এই রকমের আশ্বাসবাণী শুনতে চেয়েছিলেন। মোস্তাক অবশ্য আকার ইঙ্গিতে হুঁশিয়ারও করে দিলেন এই সরকারের বিরুদ্ধে যারা থাকবেন অবশ্যই তাদের কপালে বিপদ আছে। তাছাড়া দুর্নীতি যারা করেছে তাদের বিচার তো হবেই। সকালবেলা আমি মেজর ডালিম বলছি বলে মেজর ডালিম বারবার যে ঘোষণা করছিল, তখন থেকেই বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশে পরিণত হয়েছে। সকালেই রেডিও বাংলাদেশ মারফত 3 বাহিনী প্রধান বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে কুয়ের দায়িত্ব স্বীকার করে নিয়েছিলেন। দুপুরে এক বিশেষ বুলেটিনে
প্রচার করা হয় যে তিন বাহিনীর প্রধানসহ বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল খলিলুর রহমান, রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল হাসান খান এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ AH নুরুল ইসলামও মোশতাক সরকারের প্রতি তাদের দৃঢ় আস্থা, সমর্থন ও আনুগত্য ঘোষণা করেন। মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেসব আগেই রেডিও বাংলাদেশ থেকে ঘোষণা করা হচ্ছিল প্রেসিডেন্ট মোশতাকের সিদ্ধান্ত হিসেবে। যেমন বঙ্গবন্ধু আমলে 100 টাকার নোট অচল করে ব্যাংকে জমাদানের জন্য বলা হয়েছিল। মোশতাক অবিলম্বে সেই জমার অঙ্ক থেকে 8,000 টাকা ফেরত দানের নির্দেশ দান করেন। বাংলাদেশ রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে কাজী গোলাম মুস্তফাকে অপসারণ করে বিচারপতি BA সিদ্দিকীকে নিযুক্ত করা হয়। রেডিওতে দুপুর থেকে বলা হচ্ছিল বাংলাদেশে বিদেশি দূতাবাসসমূহের প্রাঙ্গণে অতিরাষ্ট্রিক প্রকৃতি ও অলঙ্ঘনীয় মর্যাদার সাথে রক্ষা করা হবে। আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিক অকূটনৈতিক কর্মচারীদের কল্যাণ ও নিরাপত্তা রক্ষা করা হবে। বঙ্গবন্ধুর নিষ্প্রাণ জমাট বাঁধা রক্তাক্ত লাশ 32 নম্বর সড়কের তার বাড়ির সিঁড়িতে রেখেই মোশতাক অত্যন্ত নিপুণ হাতে মাত্র 14 ঘন্টার মধ্যেই যেন গুছিয়ে ফেললেন পুরো দেশটাকে। কারফিউ দিয়ে সামরিক আইন জারি করে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীগুলোর সমর্থন ও আনুগত্য, বাইতুল মোকাররমে জুম্মার নামাজ আদায় করে পাকিস্তানপন্থীদের প্রকাশ্যে এনে ও আওয়ামী লীগকে বজায় রেখে জাতীয় সংসদ বিলুপ্ত না করে মোশতাক যা করেছিলেন তা যেন আগে থেকেই তার গোপন খাতায় লেখা ছিল। সবাই অপেক্ষা করছিল সন্ধ্যায় লোকটা কি বলবেন। সচেতন অংশ ভাবছিল মোশতাক পররাষ্ট্রনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আনবেন। কেউ কেউ অনেকটা এগিয়ে ভেবে রেখেছিল মোশতাক হয়তো বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করে পাকিস্তানের সাথে একটা কনফেডারেশনের ঘোষণা দেবেন। ইতিমধ্যেই রেডিও বাংলাদেশের সাথে একটি বুলেটিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপত্রের বরাত দিয়ে ঘোষণা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম চালাতে প্রস্তুত রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মোশতাকের পেছনে রয়েছে। ভারত ও রাশিয়ার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আকাশবাণী তখন ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রকাশ করছে। বাংলাদেশের এত বড় ঘটনা সম্পর্কে অতি সাদামাটা একটা খবর দুপুরের খবরে বলা হয় মাত্র, বাংলাদেশে সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব নিহত। এখন অপেক্ষা মোশতাক কী বলবেন। অনেকে অবশ্য মন্তব্য করে রেখেছেন মোশতাক চতুর লোক, এত দ্রুত কক্ষপথ থেকে বিচ্যুত হবেন না, হবেন তবে তা ধীরে এবং সাবধানে। মোশতাক ভাষণের শুরুতেই প্রথমেই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঠোঁটে ফোটালো মৃদু হাসি। এরপর জাতির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বললেন। তারপর বললেন প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা। এই 3টি বাক্যই পাকিস্তান আমলের মন্ত্রীরা অহরহ ব্যবহার করতেন। পরিচিত বাক্য। মোশতাকের পরে লিখিত ভাষণ পাঠ করলেন। এখানে সেই লিখিত ভাষণটি হুবহু তুলে দেওয়া হচ্ছে। সেদিন এই ভাষণের জন্য অপেক্ষা করেছিল সমগ্র জাতি, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের শক্তি এবং সকল সম্প্রদায়। এক ঐতিহাসিক প্রয়োজনে এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষের সঠিক ও সত্যিকারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের পবিত্র দায়িত্ব সামগ্রিক ও সমষ্টিগতভাবে সম্প্রদায়ের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের বজ্রকঠিন দায়িত্ব সম্পাদনের পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনী সত্যিকারের বীরের মতো অকুতভয় চিত্তে এগিয়ে এসেছেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, রক্ষী বাহিনী এবং পুলিশ বাহিনী সরকারের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও আস্থা প্রকাশ করেছেন। এরা সবাই একযোগে কাজ করে যাচ্ছেন। 30 লাখ বীর শহীদানের পবিত্র রক্ত এবং 2 লাখ মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলার সংগ্রামী মানুষকে নতুন জীবনের আস্বাদ ও সন্ধান দেবে এবং স্বাধীন সার্বভৌম দেশে সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচিয়ে দাঁড়াবো। এই ছিল আমাদের লক্ষ্য ও কামনা। আমাদের স্বাধীনতা অর্জনের জন্য বন্ধু দেশের অনেককেও আত্মাহুতি দিতে হয়েছে, কিন্তু বিগত দীর্ঘকাল ভাগ্যোন্নয়নের কোনো চেষ্টা না করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং সেই ক্ষমতাকে স্থায়ীভাবে আঁকড়ে রাখার ষড়যন্ত্রের জাল রচনা করা হয়েছিল। এই উদ্দেশ্যে নিরবিচ্ছিন্নভাবে শুধুমাত্র রাজনৈতিক দাবার চাল হয়েছে এবং দেশবাসীর ভাগ্য উন্নয়নকে উপেক্ষা করে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং
অন্যকে বঞ্চিত করে এক শ্রেণীর পৃষ্ঠপোষকদের হাতে সম্পদ কুক্ষিগত করা হয়েছে। কতিপয় ভাগ্যবানের স্বার্থসিদ্ধির অপচেষ্টায় জনগণের জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রমবর্ধমান অগ্নিমূল্য অসহনীয় হয়ে পড়ে। দেশের শিল্প, বিশেষ করে পাট শিল্প, ধ্বংসের মুখে। অর্থনৈতিক অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে বাংলার সর্বশ্রেণীর মানুষ দারিদ্র্য, ক্ষুধা ও অর্থনৈতিক নির্যাতনের অসহায় শিকারে পরিণত হয়। একটি বিশেষ শাসকচক্র গড়ে তোলার লোলুপ আকাঙ্ক্ষার প্রচলিত মূল্যবোধের বিকাশ ও মানুষের অভাব অভিযোগের প্রকাশের সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় দেশবাসী এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অব্যক্ত বেদনায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছিল। দেশে শাসন ব্যবস্থা পরিবর্তন সকলের কাম্য হওয়া সত্ত্বেও বিধান অনুযায়ী তা সম্ভব না হওয়ায় সরকার পরিবর্তনের জন্য সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয়েছে। সশস্ত্র বাহিনী পরমত নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব সম্পন্ন করে সামনের সম্ভাবনার এক স্বর্ণদ্বার উন্মোচন করেছেন। এখন দেশবাসী সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে দ্রুত নিজেদের ভাগ্য উন্নয়নে নিষ্ঠার সাথে কঠোরতম পরিশ্রম করতে হবে। সর্বপ্রকার কলুষ থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষ যাতে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে। দেশপ্রিয় সকল মানুষকে অবশ্যই মনে রাখতে হবে যে সর্ব অবস্থায় বাংলাদেশের মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি সকল সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সম্প্রীতি অটুট রাখতে হবে। সমাজের প্রতিটি স্তরের প্রতি মানুষের নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সেই অধিকার সংরক্ষণ করতে হবে। শান্তি ও শৃঙ্খলার সহিত স্ব দায়িত্ব পালন করতে হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা চালু রাখতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সমতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ ও প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি অব্যাহত থাকবে। সরকার জোট নিরপেক্ষ নীতি সক্রিয়ভাবে অনুসরণ করে যাবেন। আমাদের সরকার জাতিসংঘ সনদ ও নীতিমালার প্রতি পূর্ণ আস্থাশীল। দ্বিপক্ষীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্পর্ক নির্ণয়কারী সকল চুক্তি ও দায় সম্পর্কে সরকার মর্যাদাশীল থাকবেন। বর্ণবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদ বিরোধী আমাদের নীতি অব্যাহত থাকবে। ইসলামী সম্মেলন সংস্থা, কমনওয়েলথ ও জোট নিরপেক্ষ সম্মেলনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকবে। এই সব মোর্চার সর্বপ্রকার তৎপরতার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা ও শরিকানা অব্যাহত থাকবে। বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা দৃঢ়তর করার প্রচেষ্টাও আমরা অব্যাহত রাখব। এখন পর্যন্ত যাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়নি সেসব দেশের সঙ্গেও সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সচেষ্ট হব। সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়, এই নীতির রূপরেখার মাধ্যমে আমরা শান্তি ও প্রগতির পথে আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখব। সরকার বিশেষভাবে উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা নিচ্ছেন। ইসলামী সম্মেলন সংস্থা, কমনওয়েলথ রাষ্ট্রসমূহ, জোট নিরপেক্ষ সম্মেলন এবং বৃহৎ শক্তিসমূহের সঙ্গে এই সরকার ঘনিষ্ঠতর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। সরকার ইসরায়েলি কবল থেকে আরব ভূমি পুনরুদ্ধারের জন্য আরব ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই যে কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি বা সামাজিক কলুষতার সঙ্গে এই সরকারের কোনো আপোষ নেই। আপনাদের সামনে পরম করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক অভূতপূর্ব সুযোগ। সেই জন্য আপনাদের সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসুন আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে এই মোনাজাত করি, তিনি যেন আমাদের সহায় হন এবং তার অপার করুণা আমাদের সঠিক পথে চালনা করেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 16 আগস্ট 1975 তারিখে দৈনিক বাংলার পত্রিকায় দীর্ঘ সম্পাদকীয় ছাপা হলো ইত্তেফাকেও। 16 আগস্ট থেকে আবার ঢাকায় স্বাভাবিক জীবন, পথে ঘাটে আলাপ আলোচনা, ভবিষ্যতে কি হবে না হবে এইসব। বস্তুত 16 আগস্টই উপলব্ধি করলাম আমি সাংবাদিক, দৈনিক সংবাদের একজন রিপোর্টার। সচিত্র নিউজ ফিচার লেখাই ছিল মূল কাজ। বিরাট ধসের মধ্যে আমিও একজন নিমজ্জিত ব্যক্তি। আমার ওখানে কি কাজ? সংবাদ বন্ধ। 16 আগস্ট সকালেই ছুটলাম পিজি হাসপাতালে। ওখানে
ফনিদা আছেন।